তাই পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ। অভিযোগ বিএনপির। শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না ভারত? প্রশ্ন নেতাদের। ভোটের আগে দেশে গন্ডগোলের শঙ্কা। নির্বাচন ও তফসিলের সময় ঘোষণায় কেটেছে ভোট সংশয়। মত বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে পরিকল্পনা সাজানোর পরামর্শ। পল্লবীতে জমি দখল করে বস্তি বানিয়ে ৩৭.৫ কোটি টাকা আত্মসাৎ। সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা। সহযোগিতার অভিযোগে আসামি গৃহায়নের ৩ কর্মকর্তাও। এবং ২০০০ কক্সবাজার রেলপথে অরক্ষিত ক্রসিং যেন মৃত্যু ফাঁদ। ৭২টি ক্রসিং এর মধ্যে ৫৬টিতেই নেই গেটম্যান। সচেতনতা বাড়ানো আপাতত ভরসা, বলছেন স্টেশন মাস্টার। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। শুক্রবার দুপুরে দিনাজপুর, টাঙ্গাইল, ভোলা, নারায়ণগঞ্জ ও বগুড়া সহ বেশ কয়েকটি জেলায় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়। তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করেন তারা। এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়। এদিকে গাজীপুরে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। আঙুলের ছাপ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশটি নরসিংদীর করিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ অলির বলে শনাক্ত করেন। এর আগে শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে দেশে গন্ডগোলের শঙ্কা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, কলকাতার পার্টি অফিস খুলছে আওয়ামী লীগ আর ভারতে বসে ভোট বানচালের ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশিদের পুশিন করলেও শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত, এমন প্রশ্ন তোলেন দলটির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশের এই আয়োজনে অংশ নিয়ে আগামী নির্বাচনে গন্ডগোলের শঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। এ সময় নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। এদিকে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি শীর্ষ নেতারা। বাংলাদেশিদের পুশিন করলেও শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত অনুষ্ঠানে এমন প্রশ্ন তোলেন দলটির নেতারা। একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরো আছে? তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এত আর সাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এইখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করবে, তাহলে রাজনৈতিক মুখটা
ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে বলে জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য হওয়া বিষয় বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। এ নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি জানান, 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। রাজনৈতিক দলের সদিচ্ছার উপর সনদের বাস্তবায়ন নির্ভর করছে বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো আজ। বিচার, সংস্কার, নির্বাচন এই 3 বিষয় সামনে রেখে পথ চলার 1 বছর পূর্তির দিনে সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত কমিশন জাতীয় সনদ তৈরির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5.5 মাসের 2 দফা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, প্রথম দফার 166 সংস্কার প্রস্তাবের মধ্যে 25টিতে আপত্তির কারণে সেগুলো বাদ দিয়েছে কমিশন। প্রথম দফায় 62টি, দ্বিতীয় দফায় 11টিতে একমত হয়েছে দলগুলো। দ্বিতীয় দফায় 9টিতে ঐক্যমতে পৌঁছতে পারেনি তারা। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশসমূহের ভিতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। 30 জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। সেখানে বাস্তবায়ন নিয়ে বেশ কিছু মতামত দিয়েছে দলগুলো। প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে, খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। ঐক্যমতের ভিত্তিতেই সব রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা। গুঞ্জন আছে এনসিপিকে জোটে জড়ানোরও। তবে জামায়াতের সভা সমাবেশে যোগ দেওয়াকে নির্বাচনী নয় বরং সংস্কার কেন্দ্রিক বলছে তরুণদের দল। প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের। আর বিএনপির অভিযোগ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। হাসান ওয়ালির রিপোর্ট। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে। মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট। তবে এটিকে নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন এনসিপির এই নেতা। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, ফলশ্রুতিতে এবং নির্বাচনের তফসিল হয়নি। ফলে নির্বাচন কেন্দ্রে কি জোট হবে কি হবে না সেটির এখনো কোনো মেরুকরণ তৈরি হয় না। তবে সংস্কার বিএনপির বাহিরে অধিকাংশ দল, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি সহ সবগুলো দলে অনেকটা এক প্যারালালে চলে আসছে। ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসীও দলটি। আমরা 300 আসনেই নির্বাচন করব, তবে এককভাবে জামাত ইসলামী নির্বাচন 300 আসনে না করে সমমনা দলগুলোকে নিয়ে আমরা সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি করব। জামাত অবশ্যই এবার
জনগণের আস্থা পাবে, এটা আমরা বিশ্বাস করি। বিএনপিকে বাইরে রেখে এসব দলের সভা সমাবেশের দাবি দেওয়ার সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে পিয়ারের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনোদিনও এই ধরনের সরকার এসে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই, উপজেলা নির্বাচন করে, তারা নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন করেছে। সুতরাং ওনারা পক্ষান্তরে এই পিআর করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। তবে এখনই চূড়ান্ত জোটের সম্ভাবনা দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোট হতে পারে, এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, নাও হতে পারে, কারণ টাইম তো এখনো আছে। ক্রমাগত এই ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়েই যাবে রাজনীতি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরপরই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্তও জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সংস্কারের মাধ্যমে দুর্নীতি দূর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সরকার। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের ১ বছরেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অর্জিত হয়নি, থামেনি চাঁদাবাজি, দখলদারিত্ব। প্রসূন আশিসের রিপোর্ট। এর দুদিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর ৮ আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। সকলের প্রতি যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল নয়। ফ্যাসিবাদের সময় আমরা যে আপনার চাঁদাবাজি দেখেছি সেটা কিন্তু এখনো পূর্ণ উদ্যম বিদ্যমান। ল অ্যান্ড অর্ডার রিমার্কেবলি যে উন্নতি হয়েছে সেটা বলবো না। এদিকে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার মতে ১ বছরের কর্মকাণ্ড বিচার করে নয়, বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেওয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক। জাজ করার ক্ষেত্রে তার সদিচ্ছাটাকে আপনারা বিবেচনায় নেবেন কিনা। যে সদিচ্ছাটাকে বিবেচনায় নেন, আমি বলবো কোনো জায়গাতেই আমরা ফেল করিনি। এ সময় দু একটি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সকল ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে। আমরা একটা সিস্টেম ইন প্লেস আনবার চেষ্টা করব, যেটার ফলে পরবর্তীতে এই সিস্টেমটা ডেলিভার্ড হবে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে বলেন, যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত। পরিবর্তনটাকে টেকসই করতে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা 10টা জিনিস করতে পারি ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। সেই কাজে ফেরত যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা ও ইসির তফসিল দেওয়ার মাস নির্ধারণের মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয় অবিশ্বাসের অবসান হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ তাদের। সহিংসতা রোধ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই জোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাউসারা চৌধুরী কোমর রিপোর্ট। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠক আর জামায়াত আমিরের রমজানের আগে ভোট আয়োজনের আহ্বানের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর সম্ভাবনা তৈরি হয়। 1 বছর আগে অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধে। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাইরের কোনো শক্তি যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানোর পরামর্শ তাদের। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। বাইরের কোনো শক্তি এসে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন দি ডে অফ ইলেকশন আপনি সেটা ম্যানেজ করতে পারবেন কিনা, মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। উনি কি আসলে নির্বাচনটা ওনার আন্ডারে করতে চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের? তাকে কমপক্ষে 3 মাস আগে ছেড়ে দিতে হবে, অথবা এই গভর্নমেন্টই যদি মনে করে তারা যে আমরাই কন্টিনিউ করব নির্বাচন, তাহলে তাদের নাম বদলায়া ওই আইনের বিধান মতে তাদেরকে শপথ নিতে হবে। আবার আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? সে তো রেজিস্টার্ড পার্টি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আরেকটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারি জমি দখল করে বস্তি বানিয়ে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। অভিযোগ আছে এ কাজে সহযোগিতা করে অবৈধ অর্থের ভাগ পেয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা। সম্প্রতি দুদকের মামলায় উঠে এসেছে এই দুর্নীতির চিত্র। গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর মিরপুরের পল্লব এলাকার 7 একরের ঝিলপাড় ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ 16 বছর ধরে বস্তির ঘরবাড়ি তুলে দখল রেখেছিলেন ঢাকা 16 আসনের সাবেক প্রভাবশালী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়। গ্যাসটা বা কারেন্ট পানি ইলিয়াস মোল্লা আমাদের বস্তিবাসী আইনে দিয়েছে, আমরা নিয়ন্ত্রণ করে সবাই চলছি। জাগো লিগ্যাল জায়গায় হেরাই পাওয়া উচিত, আমরা এতদিন ছিলাম। দুদকের অনুসন্ধান বলছে ওই 7 একর জমি 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ হলেও 2008 সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী 16 বছর তিনি 650 থেকে 700 টিনের বস্তি তৈরি করে প্রতি মাসে ভাড়া সংগ্রহ করে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সম্প্রতি দুদক মামলা করেছে। গত 16 বছরে 37 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে 28 জুলাই মামলা হয়েছে। মামলা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি এই সাথে আরও সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্ট পাওয়া যায় সে বিষয়ে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গৃহায়ণের 3 কর্মকর্তার একজন নুরুল ইসলাম অবসরে গেছেন, আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনও দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি, তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক থেকে যে চাহিত তথ্যাদি ছিল সেগুলো আমরা ইতোমধ্যেই তাদের কাছে সরবরাহ করেছি, আর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে আইন অথবা বিধিবিধানে চলে সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা দেখে ব্যবস্থা নেব। সরকারি জমি দখল ছাড়াও ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 1200 কোটি টাকার স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগের জন্য ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে
বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 700 কোটি টাকা এসেছে ব্যাংকগুলো থেকে। অর্থনীতি বিশ্লেষকদের মতো ভেঞ্চার ক্যাপিটাল সফল হলে দেশে কর্মসংস্থান বাড়বে, একই সঙ্গে তৃণমূল থেকে বৃহৎ অর্থনীতিতে প্রভাব রাখবে তরুণরা। এজন্য ব্যাংকগুলোর পরিবেশ উদ্যোক্তা বান্ধব হওয়ার পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। মধুরচর থেকে আব্দুল বাসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি বাজারে। তবে 7 মণ পেঁপের 4 মণের দামই যাবে বাজারে আনতে লরি খরচা আর শ্রমিকের মজুরিতে। যদি জানতেন কোন বাজারে দাম বেশি তাহলে হয়তো সেখানেই তিনি যেতেন। জমিতে ওটা হলো মায়ের সার গেছে, অত হিসাব রাখি না আমরা। 428 টাকা দেওয়া লাগবে। তারপরে যে পলির দাম আছে, গাড়ি ভাড়া, কেয়ারিং আছে, মিলা জুলা যদি বাজার 10 টাকা চালি করে থাকবি। আব্দুল বাসেরের মতো কৃষকদের জন্য 2 যুবক গড়ে তুলেছেন কৃষি সহায়তা সেবা উদ্যোগ ফসল। কৃষকরা কিভাবে ভালো দাম পাবেন, কোন বাজারে আজকের দর কেমন, ফসল বিক্রির ভালো দামের সময় কখন হতে পারে তার পূর্বাভাস দিতে নিজেরা তৈরি করেছেন প্রযুক্তি বা অ্যাপ নির্ভর ডাটাবেস। এরই মধ্যে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাংকে গেলেও সে অভিজ্ঞতা তিক্ত। আমাদের এখন গ্রো করার জন্য জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। প্রথমত 2-1টা ব্যাংক তো আসলে জানি না, মানে আমি নিজে পার্সোনালি পিডিএফটা শেয়ার করেছি ব্যাংকের সাথে যে ভাই এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেন এটা। সাকিব হোসাইনের মতে দেশীয় ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ পেলে প্রান্তিকের কৃষকের মাঠ থেকে মূল্যস্ফীতির চাপে থাকা খাবারের মূল্যে প্রভাব রাখতে পারে তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র এসব উদ্যোগ। ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন একটি প্রতিষ্ঠান যারা সম্ভাবনাময় ছোট ছোট উদ্যোগ এবং স্টার্টআপগুলোকে আর্থিকভাবে বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বের অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মাইক্রোসফট, ইন্টেল, ইবে, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো ভেঞ্চার ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। বাংলাদেশেও যদি ভেঞ্চার ক্যাপিটাল সফল এবং জনপ্রিয় করতে হয় সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক সহায়তা থাকতে হবে, ঠিক একইভাবে নীতি সুবিধা এবং বিশেষ করে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে 42টি ব্যাংক থেকে 700 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 500 কোটি টাকা পুনরুদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। অনেকে প্রাথমিকভাবে বলে দিবে যে 1200 কোটি টাকায় কী হবে। আমার প্রশ্ন হলো 1200 কোটি ইজ গ্রেটার দেন জিরো, এটা মনে রাখতে হবে, যে তহবিলটা ছিল না। এই 1200 কোটি টাকা যদি পর্যাপ্ত না হয় বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি খুশি হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে স্টার্টআপ বিনিয়োগে ঝুঁকি বেশি, আবার সফলতাও বেশি। একই সাথে স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল দেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে মেধা পাচারও কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 5টা প্রতিষ্ঠানকে একসাথে টাকা দিব, 2টা টিকবে, 2টার মধ্যে রিটার্ন আসবে, কোনোটাতে 50%, কোনোটাতে 60%। 5টার যে এভারেজ হবে, এভারেজ কিন্তু 10%-এর বেশি। ভালো ভালো ছেলে মেয়েরা এখন চলে যাচ্ছে স্টার্টআপে, আর যদি স্টার্টআপ সাকসেসফুল না হয় তারা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে মেধা লালনের একটা সুযোগ সৃষ্টি করার জন্য সামগ্রিকভাবে, যেটা ভবিষ্যতে আমাদের নীতি প্রণয়নও কাজে লাগবে, এই সমস্ত সাকসেসফুল ইয়াং ব্রিলিয়ান্ট এন্টারপ্রেনার তাদেরকে রাখা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আশার আলো দেখালেও বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিন 1 বছরের মধ্যে দৈনিক লেনদেন 1100 কোটি টাকা পার করে পরের 3 কার্যদিবসে কমেছে ক্রমান্বয়ে। ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি প্রধান সূচকও, বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকার পুঁজিবাজার, কাটছে মন্দা ভাব, তবে থাকছে না ধারাবাহিকতা। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসাব বলছে প্রথম দিন লেনদেন ছাড়িয়েছে 1100 কোটি টাকার ঘর, যা গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরের 3 কার্যদিবসে টানা কমেছে লেনদেন। দ্বিতীয় দিনে 200 কোটির বেশি কমে লেনদেন হয়েছে 911 কোটি 73 লাখ। বাকি 2 কার্যদিবসের একদিন 800 কোটির বেশি আর অন্য দিন লেনদেন ছিল 700 কোটির ঘরে। এদিকে আগের 2 সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি প্রধান সূচক। সপ্তাহ ব্যবধানে 35 পয়েন্ট হারিয়ে প্রধান সূচক নেমেছে 5408 পয়েন্টে। তবে 0.4% বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,15,079 কোটি টাকায়। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে 12.19%। তবে ওষুধ ও কেমিক্যাল খাতে লেনদেন বেড়েছে প্রায় 36%। সর্বোচ্চ 175% বেড়েছে পাট খাতের দৈনিক গড় লেনদেন।
দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির আর একটি রয়েছে বি ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 3টি ও বি ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। ঢাকার শেয়ার বাজারে লেনদেন কমার সঙ্গে বাড়ছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 711টি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজারে আগুন, সরবরাহ কমায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সবজি, মুরগিও চড়া, কিছুটা কমতির দিকে ইলিশের দর। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, তবে চড়া অন্য সব মাছের দাম। ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। 1 সপ্তাহ আগেও প্রতি কেজি 70 টাকায় বিক্রি হলেও শুক্রবার দাম ঠেকেছে 80-তে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট। পেঁয়াজের দাম আসলে আগের থেকে একটু বাড়ছে, কাস্টমার মানে হিমশিম খেয়ে গেছে, 12 টাকা বাড়ছে। বাড়তি দামের হাওয়া সবজির বাজারেও। সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে রাজধানীর কারওয়ান বাজারে টমেটো বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। এছাড়া দাম বেড়েছে শসা, করলা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির। সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা 20 টাকা প্লাস হয়েছে। চাহিদা অনুযায়ী কেউ তার বাজার করতে পারতেছে না বর্তমানে। দাম অনেক বেশি, কেনা যাচ্ছে না, সাহস পাচ্ছি না কিনতে। স্বস্তি নেই মুরগি ও মাছের বাজারেও। 10 টাকা বেড়ে ব্রয়লার 165 থেকে 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজিতে। তবে কিছুটা কমতির দিকে ইলিশের দর, চড়া অন্য সব মাছের দাম। বৃষ্টির কারণে খামারগুলোর মানে ছোটখাটো খামারে গাড়ি যাইতে পারে না, কাঁচা রোডে, এই কারণে 210 টাকা এদিকে দিয়েছে। বর্তমানে মাছের দামটা একটু বাড়তি। ইলিশের দামটা যে পরিমাণে হওয়ার দরকার ছিল তার চেয়ে একটু বেশি। এদিকে 10 টাকা বেড়েছে মসুরের ডালের কেজিতে। দাম বাড়ার তালিকায় রয়েছে ডিমও। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিরোধে আন্তর্জাতিক বায়াররা আবারও বাংলাদেশমুখী হওয়ায় বছরে অন্তত $10 বিলিয়ন রফতানি আয় বাড়াতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। ভারতের নেট অর্ডার যেমন বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, তেমনি চীন থেকে আসছে ফ্রি অফ কস্ট এফওসির অর্ডার। এক্ষেত্রে শুল্কায়নের মতো বিদ্যমান জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছে বিজিএমইএ। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের ছোট বড় 4500 গার্মেন্টস কারখানার মধ্যে অন্তত 1300 কারখানা মার্কিন বায়ারের কাজ করছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী বড় 300 প্রতিষ্ঠান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় এসব কারখানায় উৎপাদনে ধীরগতি নেমে আসলো, এখন তা কেটে গেছে। 1300-র মধ্যে 300 ফ্যাক্টরি আছে যারা 100% কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইয়েতে, ওদের ড্রাস্টিকলি কিন্তু একটা ভালো আসবে। সরকার যদি নীতিগত সহায়তা দিয়ে বাংলাদেশের এই পোশাক শিল্পের যাত্রাটাকে সহজ করতে পারে, আমরা কিন্তু বেনিফিটগুলো নিতে পারবো সহজেই। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে $7.54 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বর্তমানে চীন ও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ সংঘাত চলছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এক মৌসুমে অন্তত $3 বিলিয়ন এবং পুরো বছরে আরও $10 বিলিয়ন বাড়তি আয় করতে পারবে, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বছরে বাংলাদেশ 20 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার এবং 17 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করে। এর মধ্যে বেশ কিছু নিটওয়্যার পণ্যের বায়ার বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে ঝুঁকছিল। এখন সে বায়াররা পুনরায় বাংলাদেশে ফিরছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়ার চায়নার যে বিজনেসটা বাংলাদেশে আসবে, সেই বিজনেসটাকে আমরা নেওয়ার জন্য যে লোকাল যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো এই মুহূর্তে সরকার এবং বিজিএমইএ বসে এগুলা বের করে নেওয়া খুবই প্রয়োজন আছে বলে মনে করি। তবে এফওসি এবং শুল্কায়ন সহ বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চড়া মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া, রিজার্ভ পরিস্থিতি উন্নতি, ব্যাংক খাতে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করল অন্তর্বর্তী সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকট ও ব্যাংকিং কার্যক্রমে এখনও রয়েছে জটিলতা। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগে চাঞ্চল্য ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। ফরহাদুর রহমানের রিপোর্ট।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গেল বছর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি। তবে সফলতা মিলেছে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে। সরকার হিসেবে এক বছরের সার্বিক মূল্যস্ফীতি 11.5% থেকে নেমেছে 8.55%, আর খাদ্য মূল্যস্ফীতি 14% থেকে কমেছে প্রায় অর্ধেক। এক বছর আগের তুলনায় বর্তমানে দাম বাড়তে, এক বছর পরে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসছে। ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কারেও মিলেছে দৃশ্যমান অগ্রগতি। গ্রাহকের রাস্তা ফেরাতে গঠন করা হয়েছে নতুন পরিচালনা বোর্ড। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে সরকার। স্থিতিশীলতা ফিরেছে অস্থির মুদ্রা বাজারে। ক্রমে শক্তিশালী হয়ে $30 বিলিয়ন ছাড়িয়েছে এক বছর আগে ভীষণ চাপে পড়া রিজার্ভ। ব্যবসায়ীরা বলছেন, অস্থিতিশীল অর্থনীতিকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টা থাকলেও জ্বালানি সংকট ও আর্থিক খাতে এখনো রয়ে গেছে জটিলতা। এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে ইনসেন্টিভগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ইডিএফ লোনের একটা ফ্যাসিলিটি ছিল $7 বিলিয়ন, সেটাও প্রায় বন্ধ এখন। আশঙ্কাজনক হচ্ছে যে ইনভেস্টমেন্ট আসলে যতখানি কমেছে তাতে আসলে আগামী আমাদের এই বছর, এই অর্থ বছর এবং তার পরের অর্থ বছরেও একটা সংকট থেকে যাবে। সংস্কারকে টেকসই করতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিনিয়োগে চাঞ্চল্য আনা, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, এই জায়গাটায় যে ধরনের আরও আমাদের সাফল্য দরকার সেটা কিন্তু আমাদের এখনো আসেনি। তথ্য উপাত্ত বলছে, গেল এক বছরে বিদেশি ঋণ অনুদান কমতির বিপরীতে দায় শোধে সফলতা দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শ্রম আইন সংশোধন ও সংস্কার করা সহ 11 দফা দাবির কথা জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কমিটি। শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার। এ সময় অন্তর্বর্তী সরকারের এক বছরে শ্রমিকদের অধিকার আদায় ও আকাঙ্ক্ষা নিয়ে মত প্রকাশ করেন শ্রমিক নেতা ও অতিথিরা। বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা না গেলে এই খাতের বিকাশ মুখ থুবড়ে পড়বে। দাবি জানাতে চাই যে সরকার তার যে বিচার সংস্কার নির্বাচনের যে রোডম্যাপ, সেই কাজের অংশ হিসেবেই শ্রমিকের যে অধিকার, শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের ভিত্তিতে দৃশ্যমান এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই সুপারিশ বাস্তবায়ন করবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার রাত 8:30টার দিকে গণ অভ্যুত্থান পরবর্তী মেহেরপুর আজ এবং আগামী শীর্ষক সুধীজন সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে জনমতকে উপেক্ষা করে এমন পদ্ধতি প্রতিষ্ঠিত করা হয়েছিল যেখানে অনুগ্রহ করে যা দেয়া হবে তাই অধিকার। নাগরিক অধিকারগুলো সব খর্ব করা হয়েছিল। এখন দেশকে এগিয়ে নিতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ একটা নতুন রূপান্তরে, একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। আগামীতে বাংলাদেশে ইলেকশন হবে, নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা যেন আমাদের 24-এর যে মুক্তির নতুন বোধ, নতুন উপলব্ধি, এটাকে জাগিয়ে রাখি এই দৃষ্টিভঙ্গি থেকে যে আমরা আর কখনো কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। ছাত্র রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন না হলে ফের গণরুম, গেস্ট রুম কালচার ফিরে আসবে এবং নষ্ট রাজনীতির জাঁতাকলে পিষ্ট হবে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। তারা বলেন, ইতোপূর্বে ছাত্র শিবিরের গুপ্ত কমিটি, ছাত্র ইউনিয়নের হল কমিটি দেয়া হয়েছে। সর্বশেষ হল কমিটি দিয়েছে ছাত্রদল। এখন কমিটি দেওয়ার মাধ্যমে পূর্বের রাজনৈতিক ধারাতে ফিরে যাচ্ছে দলগুলো, যেখানে আবারও নিষ্পোষিত হবে সাধারণ শিক্ষার্থীরা। এই সংস্কৃতি পুনর্বহাল হলে অতিথির ন্যায় ফ্যাসিবাদ কায়েম, গেস্ট রুম কালচার সহ অপরাজনীতির চর্চা বাড়বে বলে মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। আমাদের যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতি, সবকিছু মিলে রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতি কেমন হবে,
হলে থাকবে কি থাকবে না, একাডেমিক এরিয়া থাকবে কি থাকবে না, সেটা শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার বিষয়কে মাথায় রেখে আমাদেরকে অবশ্যই পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে, কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরেই যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে। চাপ বাড়ছে রাজধানীর ওপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশনও আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে, এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরে ট্রেন স্টপেজ হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো কোনো স্টেশনে থামছে। কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 1 বছর 8 মাস আগে চালু হওয়া আধুনিক 2000 কক্সবাজার রেলপথ গতি এনেছে পর্যটনে, তবে বাড়িয়েছে ঝুঁকিও। এই পথে রয়েছে 72টি লেভেল ক্রসিং, যার মধ্যে মাত্র 16টিতে গেটম্যান আছে, বাকি 56টি পুরোপুরি অরক্ষিত। এসব অরক্ষিত ক্রসিংয়ে হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মাত্র সপ্তাহখানেক আগেই 2 আগস্ট রামুর রশিদনগরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গেটম্যানবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। যানটিকে টেনে হিচড়ে 1 কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রাণ হারায় একই পরিবারের 3 জন সহ চালক। প্রতিদিনই এই ট্রেন কখন আসে আন্দাজ করে পার হতে হয়। সিগন্যাল নেই গেটম্যান কিংবা ব্যারিয়ার। 2000 কক্সবাজার রেলপথে রয়েছে 72টি লেভেল ক্রসিং, কিন্তু গেট বা গেটম্যান আছে মাত্র 16টিতে, বাকি 56টি পুরোপুরি অরক্ষিত। প্রতিদিনই হাজার হাজার মানুষ এবং যানবাহন চলাচল করে এইসব অরক্ষিত পয়েন্ট দিয়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে আমাদের নিয়মিত দুর্ঘটনা হচ্ছে। রেল ক্রসিং এর জন্য কোনো ব্যারিকেড নেই, কোনো গার্ড নেই। গরু মারি গেলেও কিছু বলতে পারি না, মুষ মারি গেলেও কিছু বলতে পারি না। রেলের একজন লোক থাকা দরকার। জনগণ যদি সচেতন থাকে, তারা যদি একটু ধৈর্য ধারণ করে, একটু যদি সহিংস হয়ে ওঠে, তাহলে দুর্ঘটনাগুলো আমি মনে করি যে অনেকাংশেই এটাকে নির্মূল করা সম্ভব বা এগুলোকে লাগু করা সম্ভব। তবে রেল স্টেশনের মাস্টার বলছেন জনসচেতনতা বাড়ানোই আপাতত একমাত্র ভরসা। যারা আপনার বাই রোড থেকে যারা আসে রেল লাইন ক্রস করে, তাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশ রেলের পক্ষ থেকে জিআরবি, আরএনবি এই ধরনের ক্যাম্পিং প্রোগ্রাম বিভিন্ন স্টেশনে পরিচালনা করে। গত 20 মাসে এই রেলপথে প্রাণ গেছে অন্তত 30 জনের। শুধু মানুষই নয়, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্দরনগরে চট্টগ্রামে বছরের পর বছর চড়া বড় বড় প্রকল্পে নগরের সড়কগুলোর বেহাল দশা। কাজ শেষ হওয়ার পরও অনেক সড়ক মেরামত হয় না, আর এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার জলাবদ্ধতা। এতে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। জনভোগান্তি কমাতে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি এই মৌসুমের শেষে রাস্তা সংস্কারের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরদৌস লিপির রিপোর্ট।
চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কটির নিমতলা এলাকায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ করছে সিডিএ, অন্যদিকে সুয়েরেজ প্রকল্পের কাজ করছে ওয়াসা। আর এসব কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চারদিকে বেষ্টনী দিয়ে সড়কের অর্ধেক অংশ চলছে এসব কাজ। বছরের পর বছর নগরীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের জেরে সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ি কাইত হয়ে যায় বা আমাদের একটা বল্টু ভেঙে যায়, স্পিন সেট ভেঙে যায়, টিফিন সেলে আঘাত আসে। দিনে আধা ঘন্টার দিনে 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উল্টে যায়। এক দ্বিতীয়ত প্রচুর জ্যাম। ওইখানে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা গাড়ি এখন ভিক্ষা করতে আছে। শুধু এই সড়ক নয়, সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নগরীর ইপিজেড, হালিশহর, বড়পোল, পাঠানটুলি, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার সড়কের এমন বেহাল দশা। কাজ শেষে সড়কগুলো মেরামত করা হয় না ভালো করে, ফলে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তাগুলোর। এর সঙ্গে টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এখন নাজুক। ওরা স্বাভাবিকভাবে রাস্তাটা ভালোভাবে মেরামত করে না, ধরুন লোয়ার বিটগুলো বিছা দিয়ে গেছে। এখান থেকে চোলিং করছে এরা, এটা একটা চোলিং এর রাস্তা, এটা তো চিটাং বন্দরের সাথে, এটার সাথে সারা বাংলাদেশের সাথে কানেক্ট। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বর্ষা মৌসুম শেষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে। দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। সামনে যে আমাদের ড্রাই সিজন আসবে, তখন এই রাস্তাগুলো সব আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিং এগুলো অলরেডি আলোচনা হয়েছে, সেইটা তারা করে ফেলবে, ওই কার্পেটিং করে ফেলবে। বন্দরনগরী চট্টগ্রামে চলা মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। উন্নয়নমূলক কাজে সড়ক খোঁড়াখুঁড়ির জন্য দেশে রয়েছে সড়ক খনন নীতিমালা, যে নীতিমালা অনুসারে সড়ক খোঁড়ার আগে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আর পরে রাস্তা সংস্কারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে নীতিমালায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নীতিমালার কোনো বাস্তবায়ন থাকে না, ফলে বছরের পর বছর চলা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর কাছে রাস্তাগুলো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের সাঙ্গু নদীর উপর নির্মিত হয়েছে 180 মিটারের দৃষ্টিনন্দন সেতু। এতে সহজ হয়েছে স্থানীয়দের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহন। দীর্ঘদিন পর থানচির বলিপাড়ার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় খুশি তারা। সেতুটির মাধ্যমে এই জনপদে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে আশা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকের। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ার সঙ্গে অন্য জেলা ও উপজেলার সড়ক যোগাযোগের জন্য সাঙ্গু নদীর উপর নির্মিত হয় বলিপাড়া সেতু। 180 মিটারের দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ কাজ 2019 সালে শুরু হয়ে শেষ হয় 2024 সালের 25 ডিসেম্বর। এরপর খুলে দেয়া হয় যান চলাচলের জন্য। থানচি উপজেলা ও জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় স্থানীয়রা যাতায়াতের পাশাপাশি করছেন কৃষিপণ্য পরিবহন। এছাড়া সেতুর কারণে বিভিন্ন ইউনিয়নের সঙ্গে স্থাপিত হয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ। এখন যে ব্রিজ হয়েছে আর গাছ পানো লাগে না, ছাত্রছাত্রী আসারও খুব সুযোগ সুবিধা হয়েছে। আগে যখন ব্রিজ ছিল না, তখন যারা গ্রাম থেকে আসা যাওয়া করে তাদের অনেক কষ্ট হইতো, বিশেষ করে যখন বন্যা হইতো। কল্পনা করি না যে নদীর এপার থেকে ওপারে গাড়ি দিয়ে পার হয়ে মানুষ, সবার স্বপ্ন এটা পূরণ হয়েছে। এদিকে সেতুটির মাধ্যমে এই জনপদে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে আশা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের। 12টি গ্রামের প্রায় 7,000 মানুষ এই সড়ক দিয়ে যোগাযোগ করে থানচি উপজেলায় আসতে পারবেন এবং এই যোগাযোগের ফলে এখানে বলিপাড়া এবং থানচি একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 21 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করে মেসার্স মেজবা এন্টারপ্রাইজ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোরের সময় দখল দূষণের কবলে ফেনীর অর্ধ শতাধিক খাল ও শাখা নদী, যার বিরূপ প্রভাব পড়ছে ভাটির এই জনপদে। গত বছরের ধকল কাটিয়ে না উঠতেই গত মাসে ফের বন্যার কবলে পড়ে এই জেলা। স্থানীয়দের অভিযোগ, বন্যা দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ খাল নদী দখল ও দূষণ। সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করলেও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দিচ্ছেন না নানা অজুহাত। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট।
একে বেঁকে চলা মৃতপ্রায় ফেনী শহরের এই খালগুলো একসময় ছিল জেলার নৌবাণিজ্যের অন্যতম রুট। সেই বাস্তবতা এখন রূপকথার গল্পে পরিণত হয়েছে, কারণ জেলার বেশিরভাগ নদী নালা খাল দখল, দূষণ আর সংস্কারের অভাবে অস্তিত্ব হারিয়েছে। সংকুচিত হতে হতে এখন শুধু পয় নিষ্কাশনে ব্যবহৃত হচ্ছে, তাও এখন হুমকির মুখে। ফলে সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান প্রধান সড়ক সহ পানিতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ এলাকা। দখল প্রতিরোধ করার কথা থাকলেও খোদ ফেনী পৌরসভা শহরের বিভিন্ন খাল ভরাট করে মার্কেট ও দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারাও প্রতিনিয়ত দখল দূষণ হলেও যেন দেখার কেউই নেই। দখল দূষণের মধ্যে শহরের খাজা আহমদ লেকের দাউদপুর এলাকায় পৌর সবজির আড়ত, পাগলিছড়া খালের উপর দোকান নির্মাণ, পিটিআই স্কুলের সামনে ড্রেনের উপর দোকান নির্মাণ, দমদমা খাল দখল অন্যতম অভিযোগ পৌরবাসীর। একই চিত্র জেলার সব নদী ও খালের, শুধু শহর নয়। অতিবৃষ্টি কিংবা বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতা থেকে রেহাই পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। খালটা দখল হয়ে গেছে এবং কি নোংরা হয়ে গেছে, গাছও আর রুই মাংসে লাগাই বাড়ি করি, মানে এটা নিষ্কাশনের কোনো জায়গা নেই। খালের মধ্যে গাছ পড়ে রয়েছে, ময়লা ফেলাইতেছে, পানি অপসারণ ঠিকভাবে হচ্ছে না। ব্যক্তি স্বার্থে সরকারের অব্যবস্থাপনায় এগুলি দিন দিন চলে যাচ্ছে। গত বছরের আগস্টের ভয়াবহ বন্যা আর এবারের জুলাইয়ের বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ হিসেবে খালগুলোর এমন বেহাল অবস্থাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এখান থেকে পানিটা যে যাবে ওদিকে দোকানপাট করে জলাবদ্ধতা সৃষ্টি করছে, এই মর্মে পানিগুলো নামতে পারতেছে না। সরকারের কাছে আকুল আবেদন, এই মার্কেটগুলো সরাই ড্রেনটারে আরো বড় করার জন্য। সমস্যা সমাধানের উপায় জানতে গত 30 জুলাই স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখলদারগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং এটার কাজ চলছে। খুব বেশি দিন হয়তো লাগবে না, আমরা একটি বড় অভিযানে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় ছোট বড় মিলে 137টি খালের দৈর্ঘ্য 510 কিলোমিটার কাগজ কলমে থাকলেও বাস্তবে 60%-ই অস্তিত্ব বিলীন হওয়ার পথে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বছরে একবার বৃষ্টি হলে ভুগতে হয় সারা বছর। গত 2 বছরে জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছেন কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার 30,000 বাসিন্দা। তাদের অভিযোগ সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। উপজেলার প্রশাসন বলছে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করা হবে। বাহার রায়হানের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রতিটি বাড়ির ভেতরে পানি, রাস্তাঘাট, উঠোন, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। কুমিল্লা শহরের চাঁদপুর মধ্যপাড়ায় বছরে একবার বৃষ্টি হলেই পুরো বছরের জন্য পানিবন্দী হয়ে পড়ে এলাকাটি। অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতীতে বাঁধ দিয়ে মাছের ঘেরি স্থাপন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ময়লা পানি দিয়ে চলাচল করায় চর্মরোগ দেখা দিয়েছে বাসিন্দাদের শরীরে। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি শহরের ভেতরে অথচ সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। এমন অবস্থা, স্কুল কলেজে যাইতে পারতেছে না মানুষ, এখানে পড়ে মানুষের হাত পাও, অনেক লোকেরা অ্যাক্সিডেন্ট হয়েছে। পানির সমস্যা, মসজিদে যাইতে পারি না, ঘর দুয়ার বাড়ি ঘর সব তল ভরে গেছে, শুধু এই খালটার গতি। মাছের চাষ করে, বুঝতে পারছেন নি, এই মরা গুন্তির মাঝে তারা বাঁধ দিয়ে রাখছে। উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়টি সমাধানে উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পানির প্রবাহ যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেগুলো সরানোর উদ্যোগ নিব এবং জলাবদ্ধতার এই নিরসনটা স্থায়ী সমাধানের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, যা যা করা দরকার উপজেলা প্রশাসন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নেবে। জেলা শহরের 5ধুবি ইউনিয়নের চাঁদপুর এলাকার 30,000 মানুষ এই জলজটের ভোগান্তিতে। শুরু হয়েছে জেলা জুড়ে গড়ে উঠেছে কফি ও কাজু বাদাম বাগান। ফসলও পেতে শুরু করেছেন অনেক চাষি। এবছর বেশি ফলন না পেলেও আগামী বছর থেকে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি জেলা শহরের কোলঘেঁষে আলুটিলা পর্যটন স্পটের কাছাকাছি পরিত্যক্ত পাহাড়ে 5,000 কাজু বাদাম গাছ রোপণ করেছেন সঞ্জয় দেবনাথ। 2023 সালে কৃষি অফিসের প্রণোদনে 120টি কাজু বাদাম চারা রোপণ করেন তিনি। বর্তমানে তার বাগানে কাজু বাদামের ফলন আসতে শুরু করেছে। স্বপ্ন দেখছেন কাজু বাদাম এবং কফি চাষের বিপ্লব ঘটানোর। তার বাগানের মতো আরো অনেক বাগান গড়ে উঠেছে জেলা জুড়ে। প্রথম বছরেই আমার ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো ফলটা অতিমাত্রায় আসে না, যেহেতু নতুন গাছের বয়স মাত্র 22-23 মাস। এই বয়সে যে ফল দিচ্ছে আমার এইটা দিকে তার মনে আরো আনন্দ।
কৃষি বিভাগের তথ্য, দেশের পাহাড়ে 5 লাখ হেক্টর পতিত পাহাড়ি জমি রয়েছে। এর 5 ভাগের 1 ভাগ জমিতেও যদি কাজু বাদাম চাষ করা হয় তাহলে বছরে 1 লাখ টন কাজু বাদাম উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য 1000 কোটি টাকা। প্রক্রিয়াজাতের যে সমস্যা আছে সেগুলো নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। এটার যে জাত, ইতিমধ্যে আমরা 2টা জাত বিশেষ করে নির্বাচন করেছি, সেই জাতগুলো হয়তো অচিরেই কৃষকের কাছে যাবে। উচ্চমূল্যের কাজু বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। শুধু সদর উপজেলাতেই প্রণোদনার মাধ্যমে গড়ে তোলা হয়েছে 100টি কাজু বাদাম বাগান। আশা করি এই কাজু বাদাম এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদের মাঝে আরও নতুনভাবে আমাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গড়ে ওঠার মাধ্যমে কৃষকদের উদ্যোক্তা আমরা সৃষ্টি করতে পারব। খাগড়াছড়ি জেলায় 259 হেক্টর জমিতে কাজু বাদাম চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি, সময় সংবাদ। চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও পর্যাপ্ত পানির অভাবে জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া চাষিরা। রয়েছে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও। এই অবস্থায় দ্রুত পাটের বাজার মূল্য নির্ধারণ করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। চলতি বছর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পাটের ভালো ফলন হয়েছে। তবে এবার বর্ষায় খাল বিলে পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সেই সঙ্গে বাড়তি উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। এবার তো পানি গাঞ্জি না আসাতে দেখা গেছে আপনার এই নাইলার লোয়া পাট লোয়াটা মানে একটু কষ্ট করে যাইতেছে গা। ব্যাপারে যেটা মন চাই ওই কিনা নেওয়া স্টক করে তো অনেক নিতে আছে ৩,৩২০০। সরকারের রেট দিলে তো বালা রেট দিলে তো আমরা ভালোই পাবো। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪,৪৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লাভজনক পাট চাষে আবাদের শুরু থেকে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে কৃষককে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। দেশি, তোষা, ক্যানাফ এবং মেস্তা এই 4 ধরনের পাটি ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ক্যানাফ ২,৭২৫ হেক্টর জমিতে। জেলা প্রশাসক জানান কৃষকদের স্বার্থে চলতি বছর দ্রুত সময়ের মধ্যে পাটের বাজার মূল্য নির্ধারণ করা হবে। পানিটা আসলে হয়তো বা কৃষকদের উপকার হতো এবং এখানে যে বাজার মনিটরিং আসলে সর্বোচ্চ লেভেলের ব্রাহ্মণবাড়িয়ার যে প্রশাসনের থেকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করা হয় যাতে কৃষক যাতে তার প্রকৃত মূল্যটা পায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত ৬০ কোটি টাকার পাট বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সপ্তাহ ব্যবধানে দেশে মাছের সরবরাহ কমায় মানিকগঞ্জের তরা মাছের আড়তে প্রতি কেজি মাছের দর বেড়েছে 10 থেকে 25 টাকা পর্যন্ত। জেলেদের জালে কম মাছ ধরা পড়ায় দাম বেড়েছে বলছেন জেলেরা। আর পানি নিষ্কাশন সুবিধা না থাকা সহ নানা সমস্যার কথা জানিয়েছেন আড়ত কমিটি। রমজান আলীর ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ভোরেই জেলে আর পাইকারের হাঁক ডাকে বেচাকেনা জমে ওঠে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, রুই, শিং, কাতল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী এবং খালবিলে বর্ষার পানি আসলেও জেলেদের জালে ধরা পড়ছে কম। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে মাছের দর কেজিতে বেড়েছে 25 টাকা পর্যন্ত। ট্যাংরা, পুঁটি, বাই মাছে বিভিন্ন পদের গুড়া মাছ আর কি। মাছ কম পাইছি, মাছের দাম পাইছি ভালো। কল মাছ 1450 টাকা, আর মাছ 2000 টাকা, 1800 টাকা, 1700 টাকা, 1500 টাকা এরকম করে বিক্রি করা হলো। এদিকে ড্রেনেজ ব্যবস্থা সহ নানা অসুবিধা থাকায় আড়তে মাছ কেনা বেচা বিঘ্ন ঘটছে বলে জানান আড়ত কমিটির নেতারা। সরকারিভাবে কোনো ড্রেনের সিস্টেম করে দিলে বা পাখা করে দিলে পাইকার পত্র ভালো মতো আসতে পারতো, যাইতে পারতো, আমরা খুব উপকৃত হতাম। মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে প্রতিদিন 2 সহস্রাধিক পাইকার ও জেলেদের মাধ্যমে 70 থেকে 80 লাখ টাকার দেশি ও সামুদ্রিক মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ আইরিন আয়াত। রাজধানীতে চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত জানান শিগগিরই রংপুরে চায়না হাসপাতালের কাজ শুরু হবে। স্বাস্থ্য খাতে 2 দেশ একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান চিকিৎসা ব্যবস্থায় এআই ও রোবোটিক্স প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশেই স্বাস্থ্যসেবার যন্ত্রপাতি তৈরিতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত আধুনিক প্রযুক্তি নির্ভর করতে চীন বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে নিহাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। প্রদর্শনীতে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবার পরামর্শ, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং সহ বিভিন্ন সুবিধা ও সহায়তার কথা তুলে ধরা হয়। প্রদর্শনীতে আসা রোগীরা বলেন, উন্নত চিকিৎসার ক্ষেত্রে বিদেশে না গিয়ে দেশেই যেন আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। এতে রোগীরা বিদেশে না গিয়ে দেশেই সাশ্রয়ীভাবে সেবা পাবে বলে আশা তাদের। বাংলাদেশে অনেক জায়গায় দেখাইছে একটা ভালো একটা রেজাল্ট হয়নি। ব্রিটিশ সিস্টেমেটিক ট্রিটমেন্ট তারা কিন্তু বাংলাদেশে আনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি বা বাংলাদেশের নাগরিক, আমাদের কিন্তু দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আয়োজকরা বলেন, চীনের উন্নত চিকিৎসা সেবা বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন তারা। আপনারা চাইছেন বিদেশি ডক্টর, স্পেশালি চাইনিজ ডক্টর যেমন বাংলাদেশে আসতে পারে এবং যেন আস্তে আস্তে চাইনিজ ডক্টর অথবা চাইনিজ হসপিটাল এখানে যাতে ব্রাঞ্চ হসপিটাল করতে পারে। আমরা যদি একটা আমব্রেলা নিচে একটা দারুণ কিছু পাই তো এটা তো খারাপ না, মন্দ না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, স্বাস্থ্য খাতে তার দেশ জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায়। সব জিনিস আমি বাড়িতে কেন আনবো? আমার দেশেও হোক না, আমার দেশে কিছু যন্ত্রপাতি তৈরি হোক, তাতে আমরা কম দামে জিনিসগুলো কিনতে পারবো। এই দেশের মানুষের অনেক কর্মসংস্থান হবে। রংপুরে চীনা হাসপাতাল স্থাপিত হলে উত্তরবঙ্গের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এমনকি ভারতের লোকজন এখান থেকে চিকিৎসা নিতে পারবে। বাংলাদেশের চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন চায়না রাষ্ট্রদূত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 9ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে দলটির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দিনটি উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, জুলাই চেতনার বাস্তবায়ন করা হবে, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তারা জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন, গণহত্যার বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকারের কাছে জোর দাবি জানান। সেই সময়ের দিকে যদি লক্ষ্য করি, তারা নিজের স্বাধীন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, ভোগান্তি ও হয়রানির অভিযোগ এনে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। শুক্রবার দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে 12তম দিনের মতো এই আন্দোলন করেন তারা। অংশগ্রহণকারীরা বলেন, সিন্ডিকেটের কারণে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। এ বিষয়ে আন্দোলন চললেও পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি করেন আন্দোলনকারীরা। দ্রুত বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া না হলে ব্লকেট কর্মসূচি চালিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশ নেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ কন্টেন্ট ক্রিয়েটররা। পরে তারা সড়কে আদায় করেন জুমার নামাজ। গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে 22 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। শুক্রবার বিকেলে বিজিবি, বিএসএফ এবং 2 দেশের পুলিশের উপস্থিতিতে 2 শিশু, 15 জন পুরুষ এবং 5 জন নারীকে হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা নাগরিকরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে ছিলেন। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশিদের হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। আইনি প্রক্রিয়া শেষে 22 জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুরে বসতবাড়ি জবরদখলের অভিযোগ এনে ফিরে পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। শুক্রবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে মুশিউর রহমান এবং তার পরিবার অভিযোগ করেন, 2019 সালের 9 ডিসেম্বর মুলাটোল পাকার মাথা এলাকায় তাদের বসতবাড়ি এবং দোকান জবরদখল করেন আকিফুল ইসলাম। এ বিষয়ে মামলা হলে ভুয়া দলিল বাতিল এবং আকিফুলকে জবরদখলকৃত সম্পত্তি থেকে উচ্ছেদের রায় দেন আদালত। গত বছরের অগাস্টে বাড়িতে উঠতে গেলে আবারও আকিফুল বাধা দেয় বলে অভিযোগ করে পরিবারটি। তবে জবরদখলের অভিযোগ অস্বীকার করেছেন আকিফুল।
রায় পাওয়ার পরেও আমি জমিতে অবস্থান করার পরেও তারা ভাঙচুর লুটপাট করতেছে। আমি এটারই বিচার চাচ্ছি। আমার এই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট হয়ে গেছে এবং মশিউরগঞ্জ যারা এখানে আসছিল। তিনি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে বিষয়টি জানিয়েছেন ট্রাম্প। 2019 সালের পর এটি হবে দুই নেতার সরাসরি বৈঠক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়া এগিয়ে গেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আগামী 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি। বৈঠকের স্থান ও সময় সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও চুক্তিতে সই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এতে কিছু অঞ্চল বিনিময়ের বিষয়ও থাকতে পারে, যা দুই দেশের জন্যই লাভজনক বলে ধারণা ট্রাম্পের। এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয়। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। তবে ট্রাম্প পুতিন বৈঠক রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের জবাবে দেশটির বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পরই এমন সতর্কবার্তা দিলেন পাকিস্তান ISPR এর প্রধান। দুই পক্ষের কথার লড়াইয়ের মধ্যেই লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনারা। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আবারও নিজেদের সম্পৃক্ততা দাবি করেছে যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল 10 মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। গোয়েন্দা সংস্থা বলছে এটি ভারতের নজরদারি ড্রোন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে বলেও দাবি নেতানিয়াহুর। সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর সতর্কবার্তা দিল পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশটির বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচি সহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকেই টার্গেট করার বার্তা দিলেন তিনি। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে আবারও নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। এ সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট অব পিস বলেও প্রশংসা করেন তিনি। যদিও ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি মানতে নারাজ। নাদিম মারজান, সময় সংবাদ। বিখ্যাত আইফেল টাওয়ারের প্রতিরূপ তৈরি করে চমকে দিয়েছেন ধাতব কারখানার সাবেক এক ফরাসি শ্রমিক। টাওয়ারটির আসল নকশার কপি অনুসরণ করেই এটি নির্মাণ করেছেন তিনি। সময় লেগেছে 8 বছর। 26 আগস্ট এই টাওয়ারটি প্রদর্শনী করা হবে। শিল্প, সাহিত্য আর ভালোবাসার শহর প্যারিসের মূল আকর্ষণ আইফেল টাওয়ার। তবে সেন নদীর তীরে নয়, এবার ফ্রান্সের আলজাস অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেখা মিলল ঐতিহাসিক এই স্থাপনাটির হুবহু প্রতিরূপ তৈরি করেছেন 77 বছর বয়সী ফরাসি নাগরিক জন ক্লড ফেসলার। একসময় ধাতব কারখানায় কাজ করতেন ফেসলার। তখন থেকেই স্বপ্ন দেখতেন আইফেল টাওয়ার বানানোর। ফেসলার জানান, 1989 সালে একটি বইয়ে তিনি টাওয়ারটির আসল নকশার কপি খুঁজে পান। সে অনুসারে 30 মিটার লম্বা কাঠামো তৈরি করেন। ঐতিহাসিক এই স্থাপনার প্রতিরূপটি তৈরি করতে তাদের সময় লেগেছে 8 বছর। আমি দীর্ঘদিন ধরে গুস্তাভ আইফেলের ভক্ত। আইফেল টাওয়ার বিশ্বের ঐতিহাসিক একটি স্থাপনা, তাই আমি এটি আসল নকশার আদলে বানাতে চেয়েছিলাম। এই কাজে তাকে সহযোগিতা করেছেন তার 22 বছর বয়সী নাতি কিলিয়ান অ্যান্তিনেন। 3D ডিজাইন, ওয়েল্ডিং এবং লেজার কাটিং এর মতো বিষয়গুলো সে করেছে। কিলিয়ান জানান, 14 বছর বয়স থেকে কাজ করছে দাদার সাথে।
ফ্যাসলার সম্পূর্ণ নিজের অর্থায়নে এটি নির্মাণ করেছেন। আশা করছেন প্রতিরূপটি বিক্রি করে তিনি খরচ পুষিয়ে নিতে পারবেন। তবে বিক্রির আগে তিনি একদিন টাওয়ারটিতে থাকতে চান। আগামী ২৬ আগস্ট এই টাওয়ারটির প্রদর্শনী করা হবে। এটি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে পারবে বলে বিশ্বাস ফ্যাসলারের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর সঙ্গীতের মঞ্চে ফিরছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত আসিফ আকবর লাইভ ইন মালদ্বীপ কনসার্টের মঞ্চ মাতাবেন তিনি। শুক্রবার দেশটির হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টটি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা হয়ে উঠতে চলেছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ বিরতির পর মালদ্বীপে সঙ্গীত পরিবেশনা করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত আসিফ আকবর লাইভ ইন মালদ্বীপ কনসার্টে গাইবেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কনসার্টের প্রস্তুতি সেরে ফেলেছেন আসিফ। কনসার্টটি আয়োজন করেছে মালদ্বীপের টেলিকম কোম্পানি দিরাগুর। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ বলেন, প্রবাসীদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের সামনে গান পরিবেশন করতে বরাবরই তার ভালো লাগে। একই সঙ্গে তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতি সচল থাকে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। যারা অনেকদিন দেশে যান না, শুধুমাত্র ইউটিউব আর টিকটকে কিন্তু বিনোদন হয় না। এই যে আমরা আসলাম, গান গেলাম, আরও কেউ আসবে, কেউ অভিনয় নিয়ে আসবে, কেউ গান নিয়ে আসবে। তো এখানে এই রিক্রিয়েশন থাকলে মানুষের জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে বিনোদন। শুক্রবার হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে কনসার্ট। দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এমন জমকালো সঙ্গীতের আয়োজনে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন আসিফ আকবর। দেশ থেকে আসছেন, একটা দেশে আছি, এই দেশের সাথে আমাদের সম্পর্ক যেন ভালো থাকে। আমরা এমন কিছু করবো না যেন মালদ্বীপে আমাদের বাংলাদেশের ইমেজ ক্ষতি হয়। তো বাংলাদেশের ফ্ল্যাগকে সমুন্নত রেখে বাংলাদেশের আমাদের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আমাদের যে মানবতা বোধ, আমাদের যে সম্পৃক্ততা বিনোদনের সাথে রাজনীতি, সবকিছু মিলে দেশের বাইরে আমরা সবাই এক থাকবো। দেশটির টেলিকম কোম্পানি দিরাগুর এই আয়োজন শুধু প্রবাসীদের জন্য বিনোদনই নয়, বরং ভিনদেশে বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ। এজেন্ডা নিয়ে শনিবার বিকেল ৩টায় সভায় বসছেন বিসিবি পরিচালকরা। টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে টনি হেমিং নিয়োগ পাওয়ায় আলোচনা হবে গামিনী ডি সিলভার ভবিষ্যৎ নিয়ে। এজেন্ডায় থাকবে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা। এছাড়া বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের বাজেট পাস হবে এই মিটিংয়ে। বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হবেন আমিনুল ইসলাম বুলবুল। 14টি ডিপার্টমেন্টের কাছে কাজের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন চেয়েছেন বোর্ড সভাপতি। একের পর এক বোর্ড মিটিং। আইসিসিতে কাজের সুবাদে বড় একটা সময় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা চীনে কাটানোয় বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি অনেক কিছুই অজানা আমিনুল ইসলাম বুলবুলের। সরেজমিনে কাজ করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে। এই বোর্ড মিটিংগুলো থেকে নিশ্চয়ই সবকিছুর স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি। এবারের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকায় সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনলাইনে যোগ দেবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। এবার 14টি ডিপার্টমেন্টকে আলাদা প্রেজেন্টেশন রেডি করতে বলা হয়েছে। নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। গামিনী ডি সিলভাকে চাকরিচ্যুত করা না হলেও তাকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। আপাতত পরামর্শক হিসেবে এই লঙ্কানকে নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে চায় বিসিবি। দ্বিতীয় দফায় বিসিবিতে যুক্ত হচ্ছেন টনি হেমিং। এবার হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন এই হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান কিউরেটর। 2-1 দিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা তার। আর গামিনীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। বিপিএল নিয়ে হবে বিস্তর আলোচনা। এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইমেজ ফেরাতে চায় বুলবুলের বোর্ড। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি 5 কোম্পানি। শেষ পর্যন্ত কাদের হাতে দেয়া হচ্ছে দায়িত্ব, বোর্ড সভায় পাকাপাকি হতে পারে তা। এছাড়া সিলেটে অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিংয়ে। বেশ কিছু কমিটির বিভিন্ন পদে রদবদলের অনুমোদনও দেয়া হবে। অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন, তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হলে তার আগে বিসিবি নির্বাচন করা বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এমন লোকেরই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা সমীচীন। তাই তাড়াহুড়ো করে অক্টোবরে বিসিবি নির্বাচন দিয়ে কাউকে চেয়ারে বসিয়ে আবার সরকার পরিবর্তন
পরিবর্তন হলে তৈরি হতে পারে জটিলতা। তাই অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালনার কথাই শোনা যাচ্ছে জোরে সোরে। সেক্ষেত্রে আরও একটু সময় পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, যদিও এসবের কিছুই নিশ্চিত নয়। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ চেয়ারে বসে বেশ কৌশলে চলতে হচ্ছে তাকে। এর আগের বোর্ড সভাপতি ফারুক আহমেদের পরিণতি থেকে বড়সড় শিক্ষা হয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নাজমুল হোসেন শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। এই ঘটনার জন্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পুরো দায় দিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি আরও বলেন, 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক নয়, বরং নেতৃত্ব বন্টন করা উচিত সাদা ও লাল বলের বিবেচনায়। আর লিটন মিরাজের মধ্য থেকেই পরবর্তী টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ দেন সাবেক বোর্ড পরিচালক। শান্তর অধিনায়কত্ব একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। সিম্পল প্রসিজিওর ছিল, একটা ভদ্রতা ছিল, একটা অধিনায়ককে সম্মান দেওয়া ছিল, কিন্তু সেটাই আমরা যখন করি নাই, তো সেটা আমি বলবো বিসিবি পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশের ক্রিকেটে এ এক রীতি। জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না। কোনো না কোনোভাবে ঘোলা হবে জল, কোনো না কোনো বিতর্ক নিয়েই শেষ হতে হবে অধ্যায়। তামিম ইকবাল, মুমিনুল হক থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত, কেবল চরিত্র বদলেছে। ক্রিকেট আঙ্গনে মেগা সিরিয়ালের প্রতি সিজনে ক্যাপ্টেন্সি ট্র্যাজেডি থেকে গেছে একই রকম। কদিন আগেও 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন শান্ত। টি-20-র দায়িত্ব ছাড়েন স্বেচ্ছায়, বাকি দুটিতে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে হুট করে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। অভিমানে ওই সফরেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ান শান্ত। আপনি একজন অধিনায়ককে এভাবে সরিয়ে দিবেন বিফোর দ্য ট্যুর স্টার্টস, এবং সেটা প্রেস কনফারেন্সের আগেও জানতে পারবে না, বা এত তাড়াহুড়া করতে হলো কেন ওই একটা দিনেই, যে সকালে একটা জুম মিটিং করে প্রেস কনফারেন্সে পরে শান্তকে বলতে হবে। প্রসেস ইজ ভেরি ব্যাড। ফাইন বাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন যেতে পারে, তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? আপনি যদি এইটুক ফাইট না করতে, তাহলে চেয়ারম্যান দায়িত্ব নেওয়া উচিত না আপনার, যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট। ইউ ডিসরেসপেক্ট হিম, সিম্পল ইজ দ্যাট। এই মুহূর্তে ওডিআই টিমের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ, আর টি-20-তে লিটন দাস। টেস্ট ক্যাপ্টেন্সিতে নেই কেউ। এই দায়িত্বে কাকে বসাতে পারে বোর্ড? মুমিনুল তাইজুলদের নামও আসছে, তবে সাবেক অধিনায়কের ভাবনা ভিন্ন। আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না। আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক। মিরাজ এক্সট্রোভার্ট, মিরাজ অনেক কথা বলে, হইচই, মানে সবার সাথে মিশতে হবে। লিটন একটু ইন্ট্রোভার্ট, but I was very happy the way Liton handled the ground for last Sri Lanka and Pakistan tour. সাকিব আল হাসান ইস্যুতেও আক্ষেপ রয়েছে সুজনের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষাংশ এমন হবে মানতেই পারেন না তিনি। সাকিব এখনও অপরিহার্য বাংলাদেশ দলে, মানে ওর 6 নম্বর জায়গাটা বা 5 নম্বর জায়গাটা 4 ওভার বোলিং কিংবা 10 ওভার বোলিং, মানে আমি সাদা বলে এখনও সাকিবকে অনেক দেখি। ফারুক ভাইও শুনেছি, বুলবুল ভাইকেও শুনেছি, এরা সাকিবকে সবাই চায়, কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য। তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। সাকিবকে ছাড়া কিছুটা হলেও ভুগতে হচ্ছে টাইগারদের। যদিও সবশেষ 2 সিরিজে লিটনের দলের পারফরমেন্সে ইমপ্রেসড সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক। ভালো কিছু করার জন্য ইউ ফাইট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।